একটা প্রশ্ন এখন প্রায়ই শোনা যায়, এই দশকের শেষে কি বিশ্ব নতুন কোনো নেতা পেতে চলেছে? অনেকেই তো বলেই দিচ্ছেন ২০৩০ সালের মধ্যে চীনই হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজাসাপটা, নাকি এর পেছনে আরও গভীর কোনো গল্প আছে? চলুন আজ এই বিষয়কে একটু তলিয়ে দেখা যাক। তো প্রশ্নটা কিন্তু বেশ সোজাসাপটা। আগামী দিনে বিশ্বের ক্ষমতাটা ঠিক কার হাতে থাকবে? চীনের নাকি আমেরিকার? নাকি এমনটাও তো হতে পারে যে কোনো একটা দেশ নয়, বরং একাধিক শক্তি মিলে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে? আসুন আমরা বরং প্রতিটা সম্ভাবনাই একটু খতিয়ে দেখি। আচ্ছা, তাহলে প্রথমেই চীনের দিকটা দেখা যাক। এই যে বলা হচ্ছে তাদের অপ্রতিরোধ্য উত্থান, এর পেছনে আসলে কি আছে? গত কয়েক দশকে চীনের অর্থনীতি আর শিল্পখাত যেভাবে এগিয়েছে, সত্যি বলতে তা পুরো বিশ্বকেই একরকম তাক লাগিয়ে দিয়েছে। শুধু একটা সংখ্যা বলি, ২০২১ সালে সারা বিশ্বের মোট জিডিপির প্রায় ১৮.৩%। ভেবে দেখুন, একাই চীনের দখলে ছিল, আর মাত্র ৩ দশক আগে এই সংখ্যাটা ছিল ২%-ও কম। এই একটা পরিসংখ্যানই কিন্তু চীনের অর্থনৈতিক উত্থানের গতিটা পরিষ্কার করে দেয়। ব্যাপারটা শুধু অর্থনীতিতে থেমে নেই। চীন এখন বিশ্বের একমাত্র ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার। মানে আজকের দুনিয়ার জন্য জরুরি জিনিস, যেমন ধরুন পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য দরকারি সোলার প্যানেল বা ধরুন রেয়ার আর্থ মিনারেলস, এই সব কিছুর উৎপাদনে তাদের প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ। এবার যদি সামরিক শক্তির দিকে তাকাই, তাহলে পিপলস লিবারেশন আর্মির সক্রিয় সৈন্য সংখ্যা কত জানেন? ২১ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা এখন বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সেনাবাহিনী, যা চীনের সামরিক সক্ষমতার বিশালতাকেই তুলে ধরে। আর চীনের প্রভাবটা কিন্তু এখন আর শুধু তাদের নিজেদের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের ওই যে বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প, সেটার মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা, এমনকি ইউরোপের দেশগুলোকেও এক সুতোয় বাঁধার চেষ্টা করছে। এটা আসলে অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়ানোর একটা দুর্দান্ত কৌশল। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? গল্পটা মোটেই একপেশে নয়। চীনের এই চোখ ধাঁধানো উত্থানের পাশাপাশি আমেরিকারও এমন কিছু শক্তি আছে যা হয়তো সবসময় সহজে চোখে পড়ে না। চলুন এবার সেই দিকটা একটু দেখি। আর এখানেই একটা দারুণ কনসেপ্ট চলে আসে, যাকে বলা হয় স্ট্রাকচারাল পাওয়ার বা কাঠামোগত শক্তি। দেখুন, জিডিপি বা সৈন্য সংখ্যায় কিন্তু ক্ষমতার একমাত্র মাপকাঠি না। আসল ক্ষমতাটা হলো সেই নিয়মগুলো তৈরি করার ক্ষমতা, যা দিয়ে গোটা বিশ্ব চলে। আর ঠিক এই জায়গাটায় আমেরিকা কিন্তু এখনও অনেকটাই এগিয়ে। যেমন ধরুন, চীনের সেনাবাহিনী বিশাল, এটা ঠিক, কিন্তু বিশ্বজুড়ে সামরিক প্রভাবের ক্ষেত্রে আমেরিকার ধারে কাছেও কেউ নেই। ভাবা যায় ৮০টা দেশে প্রায় ৭৫০টা সামরিক ঘাঁটি। এর মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বে একটা নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে, যা তাদের ওই কাঠামোগত শক্তির একটা প্রধান ভিত্তি। খরচের হিসেবেও পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। চীন তাদের সামরিক বাহিনীকে আধুনিক করতে প্রচুর টাকা ঢালছে, সত্যি, কিন্তু আমেরিকা এখনও তার চেয়ে ৩ গুণেরও বেশি খরচ করে। এই বিপুল পরিমাণ বিনিয়োগই আমেরিকাকে প্রযুক্তি আর সামরিক দিক থেকে এগিয়ে থাকতে সাহায্য করছে। শুধু সামরিক না, বিশ্ব অর্থনীতিও কিন্তু মূলত আমেরিকার তৈরি করা নিয়মেই চলে। বিশ্বব্যাংক, IMF, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো মার্কিন ডলার। পুরো বিশ্ব বাণিজ্য এর ওপর নির্ভরশীল। এটা আমেরিকার হাতে এমন এক অর্থনৈতিক ক্ষমতা তুলে দিয়েছে যে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসাটা যে কোনো দেশের জন্যই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাহলে বোঝা যাচ্ছে লড়াইটা বেশ জমজমাট। এখন চলুন দেখি ঠিক কোন কোন ময়দানে এই দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি জমে উঠেছে। আর বলাই বাহুল্য, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রযুক্তির দুনিয়া। আসলে আমরা এখন এক নতুন যুগে ঢুকে পড়েছি, যাকে বলা হচ্ছে টেকনো ন্যাশনালিজম। এখানে হয়েছে কি, মুক্ত বাণিজ্যের পুরনো ধারণাটা আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে, আর প্রযুক্তি নিজেই হয়ে উঠছে জাতীয় নিরাপত্তার একটা বড় অস্ত্র। মানে যে দেশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যৎও তারই হাতে থাকবে। প্রযুক্তির এই রেসে চীন কিন্তু বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। গবেষণা আর উন্নয়নে খরচের ক্ষেত্রে তারা খুব দ্রুত আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। নতুন উদ্ভাবনের এই দৌড়ে চীন যে কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়, তা পরিষ্কার। এর জবাবে আমেরিকা তার সেই কাঠামোগত শক্তি ব্যবহার করে চীনের প্রযুক্তিগত অগ্রগতিকে থামানোর চেষ্টা করছে। হুয়াওয়ে বা SMICর মতো বড় বড় চীনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে বিশেষ করে উন্নত সেমিকন্ডাক্টর খাতে আমেরিকা একরকম প্রযুক্তিগত অবরোধ তৈরি করার চেষ্টা করছে। ক্ষমতার লড়াইয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল বন্ধুত্ব এবং জোট। মানে কোনো দেশের বিশ্বব্যাপী সহযোগীদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী। চলুন এবার সেই দিকটি একটু দেখা যাক।
আমেরিকার শক্তির একটা বড় উৎস হল তাদের কয়েক দশক ধরে তৈরি করা জোটের নেটওয়ার্ক। ন্যাটো, অকাস বা কোয়াডের মতো শক্তিশালী জোটগুলো আমেরিকার প্রভাবকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় আর দরকারের সময় সম্মিলিত শক্তি দেখানোর সুযোগ করে দেয়। অন্যদিকে চীনের জোটগুলো কিন্তু মূলত অর্থনৈতিক আর আঞ্চলিক অংশীদারিত্বকে কেন্দ্র করে তৈরি। সাংঘাই সহযোগিতা সংস্থা বা ব্রিক্সের মতো প্ল্যাটফর্ম দিয়ে চীন একটা বিকল্প নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে, যেটা বাণিজ্য আর আঞ্চলিক রাজনীতির উপর বেশি জোর দেয়। তার মানে দুই সুপার পাওয়ারের জোটের ধরনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আমেরিকার জোটগুলো তৈরি হয়েছে নিরাপত্তা আর সামরিক প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে, আর চীনেরগুলো নির্ভরশীল মূলত বাণিজ্য আর অর্থনৈতিক সহযোগিতার ওপর। এই পার্থক্যটা তাদের বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের কৌশলকেও একদম আলাদা করে দেয়। বেশ, এত কিছু তো হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এই দশকের বাকি সময়টায় চীনের একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো কি? তারা ঠিক কোন পথে এগোতে চাইছে? আর চীনের ভবিষ্যৎটা কিন্তু কোনো আন্দাজ বা জল্পনা কল্পনার বিষয় না। এটা একটা খুব পরিষ্কার রাষ্ট্র নির্দেশিত পরিকল্পনার অংশ। তাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বলুন, চাঁদে মানুষ পাঠানোর প্ল্যান বলুন, বা পরিবেশ সংক্রান্ত লক্ষ্যগুলোই দেখুন, সবকিছুই প্রমাণ করে যে তারা কতটা দীর্ঘমেয়াদী একটা ভিশন নিয়ে এগোচ্ছে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সেই আগের প্রশ্নেই ফেরা যাক। চীন কি সত্যি বিশ্বের পরবর্তী একক সুপার পাওয়ার হতে চলেছে? সম্ভবত উত্তরটা সোজাসাপটা হ্যাঁ বা না এর চেয়েও অনেক বেশি জটিল। এই যে তুলনামূলক চিত্র, এটা একটা বিষয় খুব পরিষ্কার করে দিচ্ছে। ভবিষ্যৎটা সম্ভবত এমন নয় যে একটা শক্তির পতন হবে আর আরেকটা শক্তি তার জায়গা নেবে, বরং এটা হতে চলেছে দুটো ভিন্ন ধরনের শক্তির একটা প্রতিযোগিতামূলক সহ অবস্থানের গল্প। একদিকে যেমন আছে চীনের বিশাল উৎপাদন ক্ষমতা, ঠিক তার বিপরীতে আমেরিকার রয়েছে বিশ্ব আর্থিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ। একদিকে চীনের বিপুল জনবল, তো অন্যদিকে আমেরিকার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সামরিক জোট। সুতরাং শেষ পর্যন্ত মূল প্রশ্নটা হয়তো কে জিতবে এটা নয়। আসল প্রশ্নটা হলো, যখন বিশ্ব আর কোনো একক অবিসংবাদিত শক্তির অধীনে থাকছে না, তখন এই নতুন বহুমেরু আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাস্তবতাকে আমরা সবাই মিলে কিভাবে সামলাব? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর বাকিটা সময় কেমন যাবে তার ইঙ্গিত।